আপনাকে বলেছি যে কেন আমরা এটিকে একটা কাঠামোগতভাবে বৈষম্যমূলক এবং অসামঞ্জস্যপূর্ণ মনে করেছি, এটা বলেছি। দ্বিতীয়ত হলো দেখুন, নতুন কোনো বিষয় যখন আসে তখন ওই ব্যবস্থাপনায় প্রচলিত যে বিষয়গুলো থাকে সেগুলোকে ধারণ করে একটা অগ্রগামী পদক্ষেপ নেওয়া হয়, যেটি শ্রম আইন এবং আমাদের অধিকার ও মৌলিক অধিকারগুলো রক্ষা করে। এই জিনিসটি যখন আমরা দেখলাম যে কিছুটা এখানে ভায়োলেশন হচ্ছে অথবা এই বিষয়গুলো বিবেচনা নেওয়া হয়নি, তখন শিক্ষক সমিতি আরেকটি বিষয় এটি মনে করলো শিক্ষকরা যে শিক্ষকদেরকে কিছুটা মানে অবদমিত করা, নিয়ন্ত্রণ বা অবমাননা করার জন্য এটি করা হয়েছে। সেই প্রেক্ষিতে শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি মূল্যায়ন কমিটি গঠন করা হয়, যে এই ১৩ তারিখে প্রদত্ত প্রজ্ঞাপনটি মূল্যায়ন করে কোন কোন বিষয়গুলো অসামঞ্জস্যপূর্ণ এবং প্রচলিত পেনশন কাঠামো যেটি বর্তমান ২০১৫ সালের বেতন স্কেলে, জাতীয় বেতন স্কেলে আছে, সেই জায়গা থেকে কোথায় কোথায় ডেভিয়েশন হয়েছে, কোথায় কোথায় বঞ্চনা হয়েছে, কোথায় আর্থিক ক্ষতি হয়েছে, এই বিষয়গুলো এবং আমাদের সুরক্ষা বলয়টা কোন জায়গা থেকে ভেঙে ফেলা হয়েছে, এটিকে কেন্দ্র করে তারা সার্বজনীন পেনশন স্কিম বৈষম্য অগ্রহণযোগ্য এই ধরনের একটি বিষয় লিপিবদ্ধ করে প্রথম ৪টি বড় কারণ দেখিয়ে এটি বৈষম্যমূলক কেন তার ৫টি কারণ ব্যাখ্যা করলেন। এটি আর্থিকভাবে ক্ষতিকারক, সেখানে ৬টি কারণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটি সর্বজনীন নয় কেন, সেখানে ৫টি বিষয় উপস্থাপন করা হয়েছে। শেষ ছিল কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কর্তৃক এটি প্রত্যাখ্যান করা হলো, তার ৫টি কারণ দিয়েছে। এইটার পাশাপাশি এই সমন্বিত চিন্তাগুলোকে একত্রিত করে এই ৫ সদস্য বিষয়টা মূল্যায়ন রিপোর্ট দিয়েছে, যেখানে তারা ১৩টি বিষয়কে আমাদের মানে সাংঘর্ষিক এবং ক্ষতির কারণ বলে চিহ্নিত করেছেন। এখানে এই ক্ষতির কারণের ভিতরে হচ্ছে আর্থিকভাবে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে আমাদের মাঝে, উচ্চতর শিক্ষা ব্যবস্থার অস্থিরতা তৈরির একটা আমরা মানে প্রবণতা দেখতে পাচ্ছি, এবং পেশাদার যিনি থাকেন, চাকরিতে থাকবেন, তার অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে, পারিবারিক অর্থনীতি সৃষ্টি হচ্ছে। গতকাল যেটি আপনাদের গণমাধ্যম খুব সুন্দরভাবে বড় দাগে তুলে ধরেছে সার্বিক রিপোর্ট মূল্যায়ন করে, একটি কথা আমরা পরিষ্কার বলি, এই আন্দোলন প্রতিবাদ কিন্তু বর্তমান মুক্তিযুদ্ধে বিশ্বাসী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে পরিচালিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কিংবা তার প্রশাসনের বিরুদ্ধে নয়। প্রশাসনের ভেতরে যারা একটি অংশ এই আর্থিক কোনো ব্যবস্থা আসলেই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়, আমাদের স্বায়ত্তশাসনের উপর মানে হাত দিতে চায়, এটি তাদের জন্যই বলছি। ফলে কোথায় কোথায় আপনার বৈষম্যটা হলো এটি আমি একটু তুলে ধরছি। এটি আপনাদের গণমাধ্যম থেকে পড়ছি। বিদ্যমান পেনশন ব্যবস্থাতে কেমন ছিল, কি করা হয়েছে, বেতন থেকে কোনো টাকা কাটা হয় না পেনশনের জন্য। তারা বলছেন যেটা কন্ট্রিবিউটরি পেনশন, আমার বেতন থেকে 10% টাকা কাটা হবে। এখন দেখুন, একজন শিক্ষক হিসেবে আমাকে আরও 10% মিনিমাম প্রভিডেন্ট ফান্ডে কাটা হয়। যে কাঠামোতে আমরা আছি, আর্থিক ব্যবস্থাপনায় আছি, মূল বেতনে আছি, গত 15 সাল থেকে আমরা 24 পর্যন্ত অনেক কষ্ট করে হলেও এর ভেতরে থেকেই অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। সেখান থেকে এরকম জীবনমানের আমাদের উপর যথেষ্ট চাপ আসছে। ২ হচ্ছে, এটি সবচেয়ে বড় একটি কারণ, যে একজন অধ্যাপক যখন রিটায়ারমেন্টে যাবেন তার গ্র্যাচুইটি, যেটিকে আনুতোষিক বলা হচ্ছে বাংলায়, সেক্ষেত্রে তিনি এককালীন ৮০,৭৩,০০০ টাকা পাবেন। এই প্রত্যয় স্কিমে সেটি নেই। ৩ নাম্বার হচ্ছে, আমরা এই বিদ্যমান কাঠামোতে যেটি চলমান আছে, পেনশন কাঠামোতে বেতন থেকে টাকা না কেটে অধ্যাপকের মাসিক পেনশন ৩৫,৪৯০ টাকা পাবেন। এটিকে তারা আর্থিকভাবে রিমডেলিং করে বা রিঅ্যাডজাস্ট করে বলছেন যে প্রত্যয়ের আওতায় বেতন থেকে কেটে ও প্রতিষ্ঠানের টাকায় পেনশন মাসে ১,২৪,০০০ টাকা পাবেন। প্রশ্ন হলো, এই আর্থিক বিবেচনায় এটি আমরা ক্ষতির শিকার হচ্ছি। এটি অঙ্কটি বড় মনে হলেও, কারণ আমরা বর্তমানে যে পাচ্ছি সেটি সারা জীবনের শ্রম বিনিয়োগ করে ৩০, ৩৫, ৪০ বছরের তার একটি রিটার্ন রিকগনিশন জাতি করে থাকে। এখানে তারা বলছে এককালীন পাবে। দেখুন, মানুষের এককালীন কোনো অর্থ, চলমান অর্থ সংরক্ষণ করে ভবিষ্যতের জন্য জমানো খুব কঠিন। আমাদের সবারই একটা নিশ্চয়তা ছিল যে রিটায়ারমেন্টের পরে তো একটা অর্থ পাবো, তাতে ব্যক্তির মর্যাদা বাড়ে পরিবারে,
তার একটি আত্মবিশ্বাস বাড়ে, তার বেঁচে থাকার অবলম্বন হয় এবং তার পরিবারের উপকৃত হয়। এটিও আমরা চাকরিজীবী ও নমিনি আজীবন পেনশন পান। বর্তমান ব্যবস্থাপনায় আমরা যখন রিটায়ারমেন্টে যাব ভবিষ্যতে, তখন যখন একজন শিক্ষক বেঁচে থাকবেন পাবেন, তার নির্ধারিত নমিনিও সারা জীবন পাবেন। সেই জায়গাটিও সংকুচিত করে নিয়ন্ত্রণ করা হয়েছে যে যিনি পেনশনার তিনি আজীবন পাবেন, কিন্তু তিনি মারা গেলে নমিনি তার ৭৫ বছর পাবেন। এখন আপনারা সবাই জানুন, গণমাধ্যমের মাধ্যমে আমরা জানছি যে বঙ্গবন্ধু কন্যা যেভাবে উন্নয়নের ধারা সৃষ্টি করেছেন, মানুষের আশাবাদ সৃষ্টি হয়েছে। আমাদের কিন্তু জীবন মান উনি বাড়ানোর চেষ্টা করছেন। সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু আমাদের যে বয়সের যে নির্ধারণ, এটি ৭০ পেরিয়ে গেছে গড় বয়স মানুষের, এবং সম্প্রতি আলোচনায় প্রত্যাশায় দেখা যাচ্ছে এটি খুব যেভাবে এগিয়ে চলছে তাতে ৮০-র দিকে চলে যাবে। তাহলে আপনি এই সব কিছুকে তো বিবেচনায় নিয়ে একটা পলিসি নির্ধারণ করবেন। আমরা মনে হচ্ছে একটা চলমান সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তারা এই কাঠামোটা ভেঙে দিচ্ছেন। বছরে পেনশন বাড়ার একটা পদ্ধতি আছে, সেটি 5%। সেখানে আপনার বাড়বে না প্রত্যয়ে। অর্জিত ছুটির বিপরীতে টাকা পাওয়া যায়, এই কথাটা একটু ব্যাখ্যা দেওয়া দরকার। শব্দটা নিয়ে ভুল বোঝানো যায়। এটাকে অর্জিত ছুটিকে আমরা আর্ন লিভ বলি। চাকরিতে স্থায়ী হওয়ার পরে একজন চাকরিজীবী নির্দিষ্ট বছরের নির্দিষ্টকালীন সময় সেটা পেতে পারেন। আমরা যে জানাশোনাতে দেখছি সবাই ভেতরেই এই ছুটিটি কষ্ট করে হলেও ছুটি জমিয়ে রাখার একটা প্রচেষ্টা থাকে। তার অর্থ হলো যে এই জমানো ছুটিগুলো পেনশনের সময় আর্থিক ব্যবস্থাপনায় কনভার্ট হয়ে তার একটা অর্থ যোগ হবে। সেটিও আপনি বন্ধ করে দিয়েছেন, যেটিকে আমরা এটা গেল। আরেকটি হলো আপনার অবসর প্রস্তুতিমূলক ছুটি, যেটা ছিল এলপিআর, বর্তমানে পিআরএল করা হচ্ছে। এই ব্যবস্থা কিছু বলা নেই। সবচেয়ে যেটা দুর্ভাগ্যজনক যেটা হলো যে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়গুলোর পাবলিক বিশ্ববিদ্যালয় চাকরির মেয়াদ ৬৫ বছর। এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনার হাত দিয়ে হয়েছে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি অসাধারণ দলিল দিয়েছিলেন, ৭৩ অধ্যাদেশ। তার ধারাবাহিকতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু এই বিগত শতকের ৯০ দশকের শেষের দিকে এসে 96-এ যখন উনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিপুল বিজয়ের মাধ্যমে, তখন কিন্তু শিক্ষকদের চাকরির সীমা ৬৫ করেছিলেন। ৩০ বছর পরে প্রশাসনের একটি অংশের অজানা থাকার কথা নয় যে শিক্ষকদের চাকরির বয়স কত। সেখানে শিক্ষকদের হচ্ছে ৬৫, কর্মকর্তা হচ্ছে ৬২ আর কর্মচারী হচ্ছে ৬০। এক্ষেত্রে সবার জন্য তারা ৬০ বছরের পেনশনের ব্যবস্থা রেখেছেন। তাহলে পরবর্তী ৫ বছরের কোনো উল্লেখ নেই। আরেকটি শেষ কথা হলো, যেটি বঙ্গবন্ধুর কন্যা বাড়িয়েই চলেছেন সহযোগিতা। উনি কিন্তু প্রথমবারের মতো রাষ্ট্রে এই উৎসব ভাতার ভিতরে যোগ করেছেন বৈশাখী ভাতা। সেখানে আমাদের 3টি ভাতা 4টি ভাতাকে কর্তন করা হয়েছে, অথবা কিছু বলা নেই। একটা হচ্ছে মাসিক চিকিৎসা ভাতা, 2টি উৎসব ভাতা ও 1টি বৈশাখী ভাতা, সেগুলো নেই। তাহলে আপনি যে কম্পারেটিভ তুলনাটা করলেন, এখানে কল্যাণকর কোনো জিনিস যেটি ছিল সেটিকে বজায় রেখেই ওনারা যদি আরও নতুন ভ্যালু এবং রাষ্ট্র এবং রাষ্ট্রের নাগরিকদের জন্য কিছু ভালো কিছু করতেন, তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না। এটি হওয়ার পেছনে আমরা কারণ মনে করছি যে গোপনীয়তা রক্ষা করে কোনো আলোচনায় না যেয়ে স্টেক হোল্ডার অনেক তারা বলছেন, একটি অপপ্রচারও করার চেষ্টা হচ্ছে দুটো। একটা হলো যে এটি তো শুধু বিশ্ববিদ্যালয় অন্যান্যদের জন্য প্রযোজ্য আছে, তো এটি অন্যান্য সংগঠন প্রতিষ্ঠান কথা বলার দায়িত্ব তাদের। তারপরেও আমরা গণমাধ্যমে দেখেছি তারা সাক্ষাৎকার দিচ্ছেন নামটি প্রকাশ না করে। আমরা নাম প্রকাশ করেই কথা বলছি। আর বিশ্ববিদ্যালয়গুলোকে আপনারা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে মিলিয়ে ফেলা ঠিক নয়। যখন 2007-08-এ যে রাজনৈতিক বাস্তবতা এদেশে শুরু হয়েছিল, বঙ্গবন্ধুর কন্যা মানে প্রধানমন্ত্রী সহ 2 নেত্রীকে যখন কারা অভ্যন্তরে নেওয়া হয়েছিল এবং দেশের বিশিষ্ট পত্রিকাগুলো লিখছে তাদের দেশ ছাড়তেই হবে, তখন কে কথা বলেছিল? এই বিশ্ববিদ্যালয়। সুতরাং বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের মর্যাদা, তাদের অবদান, তাদের চিন্তা ভাবনা
অন্যের সাথে মেলবে আমরা সেটাও আশা করি না। আমরা সবসময়ই স্বাধীন কথা বলেছি। জাতির জনক বঙ্গবন্ধু যে সমস্ত অগ্রগামী চিন্তা পাকিস্তান সরকারের বিরুদ্ধে করেছেন, প্রত্যাখ্যান করেছেন, প্রতিবাদ করেছেন, বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী মুক্তমনা মানুষরা সবসময় এটিকে সমর্থন করেছে। সুতরাং এই ধারাবাহিকতায় আমরা আছি। এটি নতুন আমরা কিছু করছি এবং আমাদের সাথে অন্যকে তুলনা না করলেই আপনারা বোধহয় আপনাদের মর্যাদা আরও বাড়বে। আমি মনে করি না যে এটি কোনো কিছু। আরেকটি কথা বলার চেষ্টা হচ্ছে যে এখন তো শিক্ষকরা সর্বাত্মক আন্দোলনে চলে গেল, শিক্ষার্থীদের ক্ষতি হবে। দেখুন, এই বিষয়টি গত 4 মাস প্রায় আপনাদেরকে নানাভাবে লিখিত অলিখিত গণমাধ্যম স্মারকলিপি সবভাবে অবহিত করার পরে আপনারা 4 মাসেও কি বুঝতে পারেননি সর্বজনীন পেনশনের অর্থ, সর্বজনীন কথার অর্থ কি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের অর্থটা কি? আমাদেরকে অর্থের একটা কাঠামোর মধ্যে নিয়ে স্বায়ত্তশাসনকে নিয়ন্ত্রণ করবেন, অথবা সেখানে আমাদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবেন। এটি তো বঙ্গবন্ধু চাননি, যিনি এই রাষ্ট্রের স্রষ্টা, আমাদের জাতির পিতা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী ভূমিকা রেখেছে আপনারা সবাই জানেন। সুতরাং আমরা এখন দুটো বিষয় মনে করছি। সার্বিক বিষয় বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলন দুটো জিনিসে ব্যত্যয় ঘটাচ্ছে। এক, 2009 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বে আসার পরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একদিনের জন্য বন্ধ হয়নি। অর্থাৎ আমরা চলমান অবস্থার যে 80-90 2010 সাল পর্যন্ত আগ পর্যন্ত যে স্লোগানগুলো ছিল, খুব প্রচলিত কথা ছিল সেশন জট, তাই না? এগুলো শব্দ এখন আর নিউজ নেই। কারণ এটি আমরা একদম বন্ধ করে শিক্ষাবান্ধব পরিবেশ নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বিচ্ছিন্নতা ছাড়া ধারাবাহিক শিক্ষা কার্যক্রম চলছে। আপনারা যে মাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধে মাস বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের রেসকোর্স ময়দানে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পতাকা উড়ানো হয়েছে মার্চ মাসে। সব মার্চ আমরা পতাকা উত্তোলন করি। 25শে মার্চ কাল রাত্রে তারা আমাদের আঘাত করেছেন, জাতির জনক স্বাধীনতা ঘোষণা করেছেন। আপনারা এরকম একটি আমাদের অহংকারের মাসে এই ধরনের একটি অবমাননাকর প্রজ্ঞাপন জারি করলেন। আমরা এটিকেও খুব মুক্তিযুদ্ধ চেতনার পক্ষের কোনো কাজ হয়েছে বলে মনে করি না। কেন, আজকে যারা আন্দোলন বা দাবি করছি, যারা দাবিতে আছেন, আমার ধারণা যদি ভুল না হয়, শিক্ষক সমিতির নেতৃত্বে যারা আছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সবাই কিন্তু এই মুক্তিযুদ্ধের আদর্শ, বঙ্গবন্ধুর সৈনিক এবং মাননীয় প্রধানমন্ত্রীর আমরা কিন্তু অনুসারী। সুতরাং এই জায়গাটিতে একটা সংঘর্ষ তৈরির যে প্রচেষ্টা, সেই জায়গা থেকে আমরা সতর্ক আছি। আমি আবার উল্লেখ করতে চাই, এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে উন্নয়নের যে আমরা একটা মডেলে আছি, প্লাস স্মার্ট বাংলাদেশ গঠনের উনি যে প্রত্যয় ব্যক্ত করেছেন, 41 সালের ভিশন আমরা জানি, আমরা ডেল্টা ভিশন জানি, সব কিছু মিলিয়েই আমার কাছে যেটি মনে হয়েছে যে আপনারা এইটি প্রত্যাহার করুন। তাহলে দ্বিতীয় যে ক্ষতিটি আমরা সম্মুখীন হব, এটি তো স্বীকার করতেই হবে শিক্ষক হিসাবে, আমাদের শিক্ষার্থীরা শিক্ষার ব্যবস্থাপনা থেকে একটা গ্যাপে পড়ে যাচ্ছে। এটি আর হবে না। তবে আমাদের আশাবাদ, যদি করোনাকালীন সময় আমরা যেভাবে শিক্ষা ব্যবস্থাকে সচল রেখেছি, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি, অধিক শ্রম, সময় এবং মেধা প্রয়োগ করে আমরা আবার শিক্ষা ব্যবস্থাকে একদম ট্র্যাকে নিয়ে আসছি। আমার যেটা কষ্টের কারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে, সিনেট সদস্য হিসাবে, প্রাক্তন প্রক্টর হিসাবে, যে দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছিল। যে আমাদের সেশন কাউন্ট করা হয় জুলাই টু জুন, সেটি কখনোই অনেক বছর ছিল না। আমরা পর্যায়ক্রমে অগ্রসর হতে হতে গতকাল প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার একটি তারিখ ছিল, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ছিল। সব কিছু বিবেচনায় নিয়ে আমরা মনে করছি যে শিক্ষার্থীদের প্রতি আমাদের আকুল আবেদন, এই স্বায়ত্তশাসন রক্ষার আন্দোলন, তাদের এই যে পেনশন স্কিমকে প্রত্যাখ্যান করার পেছনেও তাদের ভবিষ্যৎ স্বপ্ন, তাদের ভবিষ্যৎ চিন্তা, তাদের মেধাকে আমরা প্রাধান্য দিচ্ছি। তা না হলে আর্থিক নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা থাকলে তাহলে মেধার একটা সংকট তৈরি হবে। মেধাবী শিক্ষার্থীরা তখন শিক্ষকতা পেশা আগ্রহ হারাবেন, প্লাস
এই বৈষম্যমূলক অবস্থা জেনেও তারা কিন্তু এই শিক্ষকতায় আসার ক্ষেত্রে অনুপ্রাণিত হবেন না। সব মিলিয়ে আমাদের অনুরোধ, এটি আপনাদের হাতে। যারা এটি প্রজ্ঞাপন জারি করেছেন তারা বিবেচনাপ্রসূত দায়িত্বশীল জায়গা থেকে এটিকে পুনর্বিবেচনা করে দ্রুত প্রত্যাহার করবেন বিশ্ববিদ্যালয়কে। দ্বিতীয় হলো, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, অনুরোধ যে আমরা যে যৌক্তিক কারণগুলো বিশ্লেষণ করেছি সেগুলোকে বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে আমরা আগামীকালই ক্লাসে ফিরে যেতে চাই। সেই অনুরোধ রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।